আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন জমা দিয়েছে নিজ নিজ কমিশন। সকালে প্রধান উপদেষ্টার বাসভবনে জনপ্রশাসন সংস্কার তুলে দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। বাংলাদেশের হেনস নাগরিক, আমি এটা জাতির জন্য একটা বিরাট সংবাদ। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি প্রস্তাব রয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে, জানাবেন? কিন্তু জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানরা তাদের সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কি কি সুপারিশগুলো করা হয়েছে সুনির্দিষ্টভাবে কিন্তু এখনো আমাদের কাছে তেমন তথ্য নেই। তবে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন কিন্তু শতাধিক প্রস্তাবনা তারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। আমরা বিভিন্ন সূত্রে যেটি জানতে পেরেছি যে এই জনপ্রশাসন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে প্রশাসনের উপসচিব পদে পদোন্নতি পেতে লিখিত পরীক্ষার একটি সুপারিশ তারা করেছেন। এছাড়া বিসিএস ক্যাডার, যেটি প্রশাসনে বিসিএস ক্যাডার থেকে 50 এবং অন্য ক্যাডার থেকে 50% পদোন্নতি দেওয়া হবে, এমন একটি বিধান রেখে এই সংস্কার কমিশন তারা তাদের প্রতিবেদনটি চূড়ান্ত করেছেন। এছাড়াও উপসচিব এবং তার উপরস্থ কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে যে গাড়ির সুবিধা যেটি রয়েছে এখন, সেটি বাতিলের সুপারিশ এই কমিশন করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এছাড়া যে সুপারিশগুলো করা হয়েছে সেটি কমিশন আসলে যেটি আশা প্রকাশ করছেন সেটি হচ্ছে প্রশাসনের সঙ্গে যে অন্য ক্যাডারের যে বৈষম্য এতদিন রয়েছে, যে বৈষম্যের অভিযোগ করা হয়েছে, সেটি এই সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে এই বৈষম্য আসলে দূর হবে বলে প্রত্যাশা তাদের। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে যে সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশগুলো সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে এবং সে সময় হয়তো আপনাকে বিস্তারিত আরও তথ্য জানাতে পারবো। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পূর্ণ হলো আজ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে নির্বাচন, অর্থনীতি সহ নানা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। শক্তিশালী করা হয় দুর্নীতি দমন কমিশন দুদককে। সরকারি গেজেট অনুযায়ী 834 জনকে হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা। ফেব্রুয়ারি মাসেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এই মাসেই ঘোষণা করা হবে দলের নাম। রাজধানীর বাংলা মোটরে নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন। তিনি বলেন, জনগণের মতামতের উপর ভিত্তি করে স্বাধীনতা পরবর্তী 53 বছরে প্রথম কোনো রাজনৈতিক দল গঠন করা হবে। সেই লক্ষ্যে অনলাইন ও অফলাইনে মতামত গ্রহণ করা হবে। গত 53 বছরে
বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করছে, সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলো পাবো। দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে দলটির বিচার দাবি করে জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা সরকারে ও প্রশাসনেও আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এ সময় তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ায় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি এবং বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে, সেখানে সকল ধরনের আলোচনা হবে। সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া 9 আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ সময় হাইকোর্ট বলেন, মামলাটি বিদ্বেষপূর্ণ, রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। গত 30 জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে বলেন, শেখ হাসিনাকে খুশি করতে 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 1994 সালের 23 সেপ্টেম্বর ঈশ্বরদী স্টেশনে শেখ হাসিনার বগি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। গত 5 আগস্ট বেলা 11টার দিকে রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা আদাবর থানার রিং রোড এলাকায় মিছিল বের করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এই 3 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় তদন্তকারী কর্মকর্তা। এরা এই মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে এবং তাদেরকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। থানায় ও কারাগারে হামলার মতো দু একটা ঘটনাকে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটাই মুখ্য বিষয় বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলা, একই সময় কাশিমপুর কারাগারে হামলা, জানুয়ারি মাসে বনানী থানায় হামলা এবং 24 জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার বিষয়ে এ মন্তব্য করেন তিনি। আইজিপি জানান, পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। তিনি বলেন, রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরাই নিজামের 2 ধাপের প্রথম পর্বের ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 2 ধাপে ইজতেমা হওয়ায় ছিল না ভোগান্তি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। শুরাই নিজামের পরিচালনায় আগামী বছর 2, 3 ও 4 জানুয়ারি প্রথম ধাপ, 9, 10 ও 11 জানুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন শফিকুল আলম।
চোখের পানিতে দুই হাত তুলে আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দুপুর 12টা 7 মিনিটে শুরু হয় আখিরি মোনাজাত। এবারও মোনাজাত পড়ান কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। প্রায় আধা ঘন্টা সময় ধরে চলে মোনাজাত। সকাল থেকে দলে দলে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের হাজারো মানুষ অংশ নেন। যা কিছু করছি না করছি ওটার জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য আসছি, যে এই মোনাজাতে যদি আমাকে গুনাহগার করে থাকি তাহলে মাফ করে দিবে। আমরা ইজতেমায় এসে দিনের কাজের জন্য আসি এবং সওয়াবের আশায় আসি। অবশ্যই সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া থাকবে, বিশেষ করে আমাদের ফিলিস্তিনের যে নিপীড়িত ভাই বোনরা আছেন তাদের জন্য আমরা দোয়া করব। নিজের পরিবার ও দেশের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেন মোনাজাতে অংশ নেওয়া মানুষ। জান মাল সময় আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারেন, এজন্য ব্যাপকভাবে দোয়া করা হয় এবং ইজতেমার ময়দানে যারা শরীক হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়, দেশের কল্যাণের জন্য দোয়া করা হয়, দশের জন্য দোয়া করা হয়। দিনে কিছু কথা শিখছি, এরকম শিখছি, এখানে আমল করব, পরবর্তী সারা দুনিয়া প্রচার করব। মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেয়, ঠিক ইমানের একটা চার্জ হয়। এই 3 দিনের এই বয়ানাতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে মুরব্বীদের কথা শুনে আমরা এগুলো আবার ঘরে আমল করি। মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। 14 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করবে সাদ অনুসারীরা। সাকিবুর রহমান, RTV, টঙ্গী, গাজীপুর। দর্শক, আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের গন্তব্যে ফিরতে রাস্তাঘাটের পরিস্থিতি জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ইজতেমা মাঠ এলাকায় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। পাশাপাশি আরো জানতে চাইবো মুসল্লিরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন কিনা। আপনি জানেন যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সেটি কিন্তু আজকে বেলা 12টা 7 মিনিটে শুরু হয়ে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মোনাজাত হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমার যে মূল কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং তার মোনাজাত সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু আমাদের দেখা গেছে যে মুসল্লিদের ঢল নেমে এবং এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা তাদের গন্তব্যে কিন্তু তাদের যেই পথে রয়েছে। পাশে আমরা দেখতে পেয়েছি যে আন্তজেলা বাস সহ বিভিন্ন রুটের বাসগুলো কিন্তু দাঁড়িয়েছিল এই মুসল্লিদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এখনো রয়েছে এবং মহাসড়কে কিন্তু মোনাজাতে চলার সময় কিন্তু এবার যেহেতু একটু দ্বিতীয় পর্বে যেহেতু একটু চাপ কম রয়েছে মুসল্লিদের, সেদিক থেকে চিন্তা করে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে মোনাজাতের সময়ও ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখা হবে এবং সেটি কিন্তু তারা করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি। একেবারেই বিচ্ছিন্ন কিছু জায়গায় ছোটখাটো জটা থাকলেও কিন্তু মহাসড়কে স্টেশনে এখানে কিন্তু মুসল্লিদের কিছুটা আমি যদি একটু দেখাই আমার পেছনে যে মুসল্লিরা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু ট্রেনের অপেক্ষায় রয়েছে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু টঙ্গী রেল স্টেশন এবং আরেকটি বিষয় ট্রেনের বিষয় যদি আমি একটু জানাতে চাই যে প্রতিটি আন্তনগর ট্রেন কিন্তু এখানে কিন্তু থামার জন্য কিন্তু একটি নির্দেশনা রয়েছে রেল। তো এখন পর্যন্ত এখন কিন্তু সেই বিষয়টির কারণে কিন্তু ট্রেনের যাত্রীরাও কিন্তু খুব স্বস্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 8টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ি নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।
তেল দিতে আসছি, পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন, আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস, পেট্রোল না হলে আমাদের গাড়ি চলবে না। দর্শক, ধর্মঘটের বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফা, জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ মাহবুবা আপনাকে। জানিয়ে রাখি, পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের নোটিশে কিন্তু আজ সকাল 8টা থেকে সারা দেশের নাই, উত্তরাঞ্চলের নাই, নওগাঁ জেলাতেও কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছে এখানকার যারা মালিক রয়েছেন তারা। নওগাঁ জেলাতে আমি এখন দাঁড়িয়ে আছি সাকিব ফিলিং স্টেশনে। এই স্টেশনটিতে সকাল থেকেই কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে এইখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই স্টেশনের যিনি মালিক রয়েছেন তিনি এই নওগাঁ জেলা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ। তো আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে বশিপুর এলাকায় যে 2টি পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল তাদের সেই উচ্ছেদ জায়গাটি তারা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কিন্তু মত বিনিময় সভার আয়োজন করেছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছেন যে সিদ্ধান্তে যদি ফলপ্রসূ হয় তাহলে বিকেল 3টার পর থেকে হয়তো বা এই পেট্রোল পাম্পগুলো চালু হবে। আর অসুবিধার কথা যদি আমি আপনাকে বলি যে এই মুক্তির মোড়ের এই স্টেশন থেকে কিন্তু নওগাঁ শহরের প্রায় সব জ্বালানি তেল ব্যবহারকারী যেগুলো যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তারা তেল সংগ্রহ করে থাকে। তারা কিন্তু আজ সারাদিন বেশ বিপাকের মধ্যে রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। তো মাহবুবা, নওগাঁ থেকে এই ছিল জ্বালানি তেলের ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রমজানে রোজাদারদের জিম্মি করে পণ্যের দাম বাড়ানো হবে, অস্বাভাবিক মুনাফা করবেন এক শ্রেণীর ব্যবসায়ী। এটাই যেন বাঙালি মুসলমানদের ভাগ্য। অথচ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ, এমনকি হিন্দু ও খ্রিস্টান প্রধান দেশগুলোতেও ধর্মীয় উৎসবে পণ্যের দাম থাকে বিশাল মূল্য ছাড়। বিশ্লেষকরা বলছেন এবার রোজার পণ্যের সিন্ডিকেটের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক সংস্থাটি। সালিম মালিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীরা রমজানের অপেক্ষায় থাকেন, কারণ এই সময়ে কম দামে পণ্য বিক্রি করে রোজাদারদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাবেন, পাশাপাশি অর্জন করবেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশে। এই যেমন কিছুদিন আগেই কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে নিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবার রমজানের আগে দাম বাড়াতে চায় আরেক দফা। 5 কারণ তেলের সাথে 3 বস্তা আটা দিছে, 2 বস্তা সুজি দিছে, তাও তেল পাচ্ছি না অ্যাভেলেবেল। এখন ওনারা একটু উপর থেকে আবাস পাচ্ছে ফ্যাক্টরি যে একটু দাম বাড়বে, ওনারা যার মতো করে কিনা গোডাউনে থুয়ে দিচ্ছে, বিক্রি করবেন 2 দিন পরে বিক্রি করবে, সেটা লাভ বেশি পাবে। এমন সংকটে নাজেহাল ভোক্তারাও। খুব সুনামধন্য একটা তেল কোম্পানি, আমি তাদের সাথে গত 1 সপ্তাহ আগেও কন্ট্যাক্ট করছি যে আমার তেল লাগবে। ওনারা আমাকে বললো যে আমাদের তেলের দামটা বাড়তে পারে, এই জন্য আমাদের তেলটা একটু কম বাজারে সাপ্লাই হচ্ছে। তো এটা পূর্ব ঘোষিত তাদের একটা পলিসি, এই পলিসি থেকে আমাদের মুক্তি নাই। বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা বারবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কথা বলছি, কিন্তু কোনো জায়গায় তো সেটার প্রতিফলন নাই। কম্পিটিশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এমনভাবে এটাকে সৃষ্টি করবে যে ইচ্ছা করলেও কেউ প্রাইসটাকে বাড়ানো কমানো, মার্কেট থেকে উধাও করে দেওয়া, এটা করতে পারবে না। সেটাই হলো পারফেক্ট কম্পিটিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন এবার কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় তৎপর আছি এবং থাকবো, এবং ব্যবসায়ীদেরকেও অনুরোধ করব দয়া করে রমজানে ব্যবহার করে কেউ যাতে আমাদের ভোক্তাদের অস্বস্তিতে না ফেলে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মার্কেট তৈরি করা গেলে সিন্ডিকেট অনেকটাই ভেঙে দেওয়া যাবে। অ্যাপস ভিত্তিক অনেক মার্কেটিং সিস্টেম আসছে, সরকার এই মার্কেটিং সিস্টেমগুলো যদি অ্যাডপ্ট করতে পারে, কৃষক তার ফসল উৎপাদন করে সরাসরি সে কারণ বাজারে পাঠিয়ে দিল। আর ইসলামী স্কলারদের মতে অবৈধ মজুতদারদের ব্যাপারে ধর্মে, দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরকালে যে কঠিন শাস্তি তো দিবেনই, দুনিয়ার মাঝে 2টো শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি দিবেন তাকে দুনিয়ার মাঝেও
দরিদ্র করে দেবেন, আল্লাহ আকবার। সেই সাথে তাকে কুষ্ঠব্যাধি সহ যে কোনো ধরনের কঠিন ব্যাধিতে তাকে আক্রান্ত করে দেবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন জমা দিয়েছে নিজ নিজ কমিশন। দর্শক, এই মুহূর্তে সেখানে চলছে সংবাদ সম্মেলন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেলা প্রশাসকদের পদমর্যাদা নিয়ে, পদবি নিয়ে বেসিক্যালি অনেকের মধ্যে কোশ্চেন আছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। এই জন্য জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। ইমিগ্রেশনের জন্য পৃথক একটা ইউনিট, পুলিশের ইউনিট স্থাপন করার একটা সুপারিশ করা হয়েছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখন পুলিশের যে ইউনিটটা, পুলিশের জেলা পর্যায়ে বা বিভিন্ন পর্যায় থেকে এসে তারা ইমিগ্রেশনে নিয়োগ পান, কিন্তু ইমিগ্রেশনে নিয়োগ পাওয়ার পরে আমাদের যারা দেশের বাইরে যাতায়াত করেন বা তাদের সাথে ঠিক কীভাবে আচরণ করতে হবে তারা প্রপারলি ট্রেন থাকেন না, যেই কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য কমিশন সুপারিশ করেছে যে ইমিগ্রেশনের জন্য যদি পৃথক ইউনিট তৈরি করা যায় তাহলে তাদের চাকরির শুরু থেকে তারা এইভাবে ট্রেন্ড আপ হবে এবং ইমিগ্রেশনের কাজগুলো কীভাবে করা যায় আরও সুসম্পন্নভাবে সেগুলো তারা তখন পারবে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। এই 4টা প্রদেশে ভাগ করার পেছনে পেছনে তাদের যুক্তিটা হচ্ছে, কমিশনের যুক্তিটা হচ্ছে যে এখন যে একটা সরকার যখন দেশে শাসনভার গ্রহণ করে তখন পুরো দেশের উপর তাদের যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এটাতে কিছুটা ব্যালেন্স আসবে যদি প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায়, তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছে। দর্শক, দেখছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সংবাদ সম্মেলনের অংশবিশেষ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করা এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি। এদিকে গাজার জনগণ এই পরিকল্পনা সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখলে নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই পরিকল্পনার কথা জানান। The US will take over the Gaza Strip and we will do a job with it too. যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করবে। গাজার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নির্মূল করব। সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য চাকরি এবং আবাসনের সৃষ্টি করবে। Unlimited numbers of jobs and housing for the people of the area. প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ঘোষণা এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে ট্রাম্পের এই পরিকল্পনা অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করবে। উপত্যকার জনগণ এই পরিকল্পনা সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। এদিকে গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না দেশটি। ইমতিয়াজ আহমেদ, RTV। খেলার খবর। বিপিএলে ফিক্সিং গুঞ্জন দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকরা। ঘটনা প্রমাণ হলে ভবিষ্যতে বিপিএল আয়োজন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরী। ফিক্সিং থেকে ক্রিকেটারদের বিরত রাখতে বিসিবির নীতিগত প্রক্রিয়ায় পরিবর্তন আনার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমালোচনার কেন্দ্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট। সেই সমালোচনার পালে নতুন হাওয়া দিয়েছে ফিক্সিংয়ের কালো থাবা। গুঞ্জন উঠেছে একাধিক ক্রিকেটারের সম্পৃক্ততা নিয়ে। এবারের আসরে 8টি ম্যাচে ফিক্সিংয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যাটিং নজরদারি সংস্থা। বিসিবির দুর্নীতি দমন বিভাগকেও বিষয়টি জানিয়েছে তারা।
ফিক্সিং যে কোনো খেলার জন্য ভালো খবর নয় বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ উমর বেলিম। এমন ঘটনা বিপিএল এর গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে বলে শঙ্কা তার। আমরা এখনো ওই পর্যায়ে যাইনি আমাদের ক্রিকেট, এখনো কিন্তু আমরা ক্রিকেটে টপ লেভেল খেলি, বাট স্ট্রাগলিং করে খেলি। আমার মনে এই টাইপের ইস্যুগুলা যেটা অনেক এফেক্ট ফেলবে আমাদের দেশের ক্রিকেটের জন্য। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে বলে মনে করেন সাবেক এই ওপেনার। ওদেরকে আটকানো টাফ, যারা বুকিয়ে দেওয়ার ভেরি পলিসিটা এমন থাকবে প্লেয়ারদের, যাতে আমার কাছে মনে হয় যাতে ওরা কোনো টাইপের সংযুক্ত না হতে পারে। বিপিএল এর ফিক্সিং গুঞ্জন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করেছে। প্রতিযোগিতার এই যুগে দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি আসরটি নিয়ে এমন গুঞ্জন পিছিয়ে পড়ার কারণ হতে পারে বলে শঙ্কা ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরীর। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ আছে তারা কিন্তু ক্রিকেটারদের সম্মানই দিতে পারছে না। এই অবস্থা থাকলে তো ওই ফ্র্যাঞ্চাইজিরা কিভাবে টিম চালায় তখনই কোশ্চেন আসে। ইতিমধ্যে 10 জন ক্রিকেটারকে শনাক্ত করেছেন। এবার পুরো ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে বিপিএল এর ভবিষ্যতের ক্ষেত্রে বেশ বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। বিপিএল এর ফিক্সিং এর অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট সংশ্লিষ্ট নৈতিকতা ও দুর্নীতি বিষয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট ও বোর্ডকে তদন্তে সহায়তা দেবে এই কমিটি। নাজমুস সাকিব, RTV, ঢাকা। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের বিপিএল এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে যায় চিটাগং। অন্যদিকে আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনা টাইগার্স। দু দলের সামনেই ফাইনাল খেলার দারুণ সুযোগ। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দুই দল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।